Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। আপনাদের কাছে জল আছে? উদ্গ্রীব হয়ে জানতে চাইল সোফি। আচ্ছা, ওই লেকের জল কি পান করার যোগ্য? সোফির কথায় মাথা নাড়লেন গ্যারেথ কাকা, তারপর উঠে দাঁড়ালেন। সোফি জোসেফের মাথায় গালে হাত বুলিয়েই চলল। জোসেফের ভ্রু দুটো একবার কুঁচকে উঠে ফের আলগা হয়ে গেল। একসময় চোখ পিট পিট করে তাকালো সোফির দিকে। এতক্ষণে দুর্ভাবনা মুক্ত হয়ে স্বস্তিতে সোফির দুই গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। অস্ফুটে ভাঙা ভাঙা গলায় জোসেফ ডেকে উঠল, সোফি। মুখে তর্জনী ঠেকিয়ে ওকে থামতে বলল সোফি। তারপর বলল, তুমি নিরাপদেই আছো জোসেফ, আমরা সকলেই এখন বিপদমুক্ত। সোফি, ফের ভাঙা ভাঙা গলায় ডেকে উঠল জোসেফ। তারপর ধীরে ধীরে উঠে বসবার চেষ্টা করল। সোফি ওকে ধরে ফেলল, বলল, তুমি আহত আছো? আমি ঠিকই আছি। সোফিকে থামিয়ে দিয়ে এবার বলে উঠল জোসেফ, অত ব্যস্ত হয়েও না। বলতে বলতে নিজেকে সোফির বাহুমুক্ত করে উঠে বসে পড়ল জোসেফ। সোফির গালে কপালে হাত বোলাতে লাগলো জোসেফ পরম সোহাগ ভরে। হঠাৎ এই সময় ওর হাতের দিকে নজর পড়তে চমকে উঠল জোসেফ। দেখল সোফির হাতের একদিক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সঙ্গীত দেখালো এবার জোসেফকে। জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কিভাবে এরকম হলো? জোসেফের গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে সোফি বলল, ও কিছু না। জোসেফের বুকের ভেতরে দৃঢ় হৃদস্পন্দন এখন স্পষ্ট শুনতে পাচ্ছে সোফি। বলল, তুমি এখনই ব্যস্ত হয়েও না, তুমি আহত আছো। ওই গ্রিমলক। সোফির কথার মাঝেই জোসেফ বলে উঠল, আমি জানি না ওটা কি করেছিল আমায়, কিন্তু। এই পর্যন্ত বলেই জোসেফের এবার দৃষ্টি এসে পড়ল নিজের চওড়া বুকের উপর। সাদা টিস্যুগুলোকে বেরিয়ে থাকতে দেখতে পেল। সোফিও সেদিকেই চেয়েছিল। জোসেফ এবার বলল, যাই হোক, আমি এখন আগের তুলনায় বেটার ফিল করছি। সোফি বুঝতে পারছিল না ও হাসবে না কাঁদবে। ওর ভেতর একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করছিল। জোসেফ ওকে আলতোভাবে নিজের কাছে টেনে নিল, জড়িয়ে ধরে থাকলো কিছুক্ষণ। বলল, চিন্তা করো না, তোমার এই হাতের ক্ষত ঠিক হয়ে যাবে। আমরা তোমায় ডাক্তার দেখাবো, আমরা দুজনেই সুস্থ হয়ে উঠব। বলতে বলতে জোসেফ সোফির মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। সোফি টের পাচ্ছিল জোসেফের হাতের আঙুলগুলো কাঁপছে। সোফি জোসেফের মুখের দিকে চেয়ে দেখল একটা গভীর আবেগ খেলা করছে জোসেফের দুই চোখে। সোফিকে লক্ষ্য করে জোসেফ বলতে লাগলো, সোফি প্রিয়তমা, তুমি কেন এই লাল দরজা দিয়ে ভেতরে ঢুকেছিলে? কি ভর করেছিল তোমার মধ্যে? গ্রিমলকের মুখোমুখি তোমায় দেখে আমার মনের কি অবস্থা হয়েছিল তা একমাত্র আমিই জানি। প্রমিস করো, তুমি আর কখনো জেনে শুনে বিপদের মুখোমুখি হওয়ার চেষ্টা করবে না। সোফি বলল, একমাত্র তুমি যদি প্রমিস করো যে তুমিও আর কখনো আমার জন্য বিপদের মুখে ঝাঁপ দেবে না, তাহলেই। সোফির কথা এবার দুর্বল ভাবে হাসলো জোসেফ। বলল, সেজন্য আমি তোমার কাছে মাফ চাইছি সোফি, কিন্তু আমি জানতাম তুমি আমাকে এত সহজে ছাড়বে না। যদিও আমি এক্সপেক্ট করেছিলাম আমার চিঠি পেয়ে তুমি নর্থ উড ছেড়ে সোজা চলে যাবে। সোফি এবার স্বামীর বুকে মাথা রেখে বলল,
তা কি করে করতে পারতাম বলো? এত রহস্য যেখানে, তার কিনারা না করে কি করে যেতে পারতাম আমি? জোসেফ সোফির মাথার চুলে চুম্বন করে ওকে আরো কাছে টেনে নিল, এমন শক্ত করে চেপে ধরে রইল যেন সোফি তার কাছ থেকে আর কখনো আলাদা না হয়ে যায়। ভালো লাগছিল সোফি, স্বামীর উষ্ণ স্পর্শ, ওর গা থেকে ভেসে আসা তামাকের মিষ্টি গন্ধ, সব মিলিয়ে ওর ভেতরে যেন একটা রোমাঞ্চ এনে দিচ্ছিল। এখন নিজেকে ওর সবচেয়ে সুরক্ষিত মনে হচ্ছে। রোজের হাত থেকে, গ্রিনলকের হাত থেকে, এই দুর্বিষহ বাড়িটা থেকে, সবকিছু থেকে সুরক্ষিত এখন সে। বাড়িটা এখন জ্বলে পুড়ে খাক হয়ে প্রায় মাটিতে মিশিয়ে যাচ্ছে, পুড়ে শেষ হয়ে যাচ্ছে ওর ভেতরের যাবতীয় বিভীষিকা। গ্যারেথ কাকার গলা খাকারিতে সোফি আর জোসেফ একটু সচকিত হয়ে তাকিয়ে দেখল ওদের থেকে মাত্র কয়েক হাত তফাতে দাঁড়িয়ে আছেন কাকা, হাতে জল ভর্তি একটা পাত্র। এলিস ওর পাশেই দাঁড়িয়ে, তাকে খুবই বিবর্ণ আর কিরকম যেন বিচলিত দেখাচ্ছে। গ্যারেথ কাকাকে দেখে সোফি লজ্জায় রাঙা হয়ে উঠল। তাদের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলেছেন কাকা। একমাত্র কোনো ভাবান্তর হলো না জোসেফে। সে সহাস্যে তাকে আর এলিসকে নিজের কাছে ডাকল। গ্যারেথ কাকা ওর পাশে হাঁটু গেড়ে বসে ফ্লাস্কটা এগিয়ে দিতে দিতে বললেন, জল এনেছি, খাও। এলিসকে লক্ষ্য করছিল সোফি। দেখলো মেয়েটার মুখ এখনো বিবর্ণ, দুই চোখের কোলে গাঢ় কালি। ওই বিভীষিকাময় বাড়িটার প্রভাব। ওই বাড়িতে গ্রিমলকের দ্বারা সবচেয়ে প্রভাবিত হয়েছিল এই এলিসি। জোসেফ ওদিকে ফ্লাস্ক থেকে জল খেয়ে ফ্লাস্কটা সোফির দিকে এগিয়ে দিল। বাকি জলটুকু সোফি খেয়ে নিল। ঈষদুষ্ণ জল, কিন্তু এত তেষ্টা পেয়েছিল ওর যে ওটাই ওর মুখে অমৃত মনে হচ্ছিল। জোসেফ তাকিয়ে রয়েছে সামনে দাউ দাউ করে জ্বলতে থাকা বাড়িটার অবশিষ্টাংশের দিকে। ক্যাসেলটার এখন আর কিছুই প্রায় অবশিষ্ট নেই। এখন ভিতটা জ্বলছে, কালো ধোঁয়ার কুণ্ডলী তখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। সোফি যেন দেখতে পাচ্ছে ওই কালো ধোঁয়ার মধ্যে দিয়ে অসংখ্য মৃত আত্মারা রওনা দিয়েছে পরলোকের দিকে। এ বাড়িতে যারাই আজ পর্যন্ত মারা গিয়েছে আর গ্রিমলকের কাছে নিবেদিত হয়েছে তাদের পার্থিব শরীর, এতকাল পর তাদের আত্মা এই বাড়ির চার দেয়ালের বিভীষিকা থেকে মুক্ত হয়ে পাড়ি জমাচ্ছে অনন্তের পথে। জোসেফ আলতোভাবে সোফির কোমর জড়িয়ে ধরল। সোফি ও স্বামীর কাঁধে মাথা রাখল। বাতাস সেখানে ঠান্ডা, কিন্তু একটু দূরেই আগুনের তপ্ত হলকা এখনো মাঝে মাঝে ওর গায়ে এসে লাগছে। জোসেফ এবং গ্যারেথ কাকা দুজনেই নীরব। সোফি ওদের মনের অবস্থা বোঝার চেষ্টা করল। অনুমান করল জোসেফ এবং কাকা, ওরা দুজনেই এখন মনের দিক দিয়ে সম্পূর্ণ দুর্ভাবনামুক্ত। কিন্তু তাহলেও কোথাও যেন একটা প্রিয়জন হারানোর চাপা বেদনাও রয়েছে। হতে পারে এই নর্থউড ক্যাসেলটাকে ওরা দুজনেই মনে মনে ঘেন্না করত, কিন্তু তবুও এটাই ছিল ওদের বাড়ি। ছোটবেলা থেকেই ওরা এই বাড়িতে বড় হয়েছে, চোখের সামনে কত জন্ম মৃত্যু দেখেছে। নিজের বাড়ির একটা অন্যরকম আকর্ষণ আছে। সোফি ওদের মনের অবস্থাটা কাটাতে সামান্য গলা খাকারি দিয়ে বলল, রোজ আন্টিকে মেরে ফেলেছে গ্রিমলক। একথায় জোসেফ আরো শক্ত করে সোফিকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরল। কিন্তু একমাত্র নির্বিকার রইলেন গ্যারেথ কাকা। তার কোনো প্রতিক্রিয়া হয়েছে বলে মনে হলো না। শুধু দু এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ওটাই হয়তো ওর জন্য ভালো হয়েছে। এই নর্থউডের সঙ্গে রোজের জীবনটা এমন ওতপ্রোতভাবে জড়িয়েছিল যে এটাকে ছেড়ে যাওয়া ওর পক্ষে সম্ভব ছিল না। ও বেঁচে থাকলেও মনে হয় না
আমাদের সঙ্গে এই জায়গা ছেড়ে সহজে যেতে পারত। জোসেফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না গ্রিমলক সত্যি সত্যি ধ্বংস হয়েছে। আমরা এখন মুক্ত। তুমি এখন কি করবে কাকা? কোফের ফাঁকে একটু যেন হাসলেন এবার গ্যারেথ কাকা। বললেন, হা, আমি আমি এখন ভাবছি দেশ বিদেশ ঘুরব। জন্মাবধি কখনো এবারই বাইরে পা রাখতে পারি। পৃথিবী দেখার শখ ভেতরে ভেতরে থাকলে তা মেটাবার কোনো উপায় ছিল না। এই বাড়ি আমার পূর্বপুরুষদের মতো আমাকেও বন্দি করে রেখেছিল তার নিজের মধ্যে। আমারই মতো এলিসেরও আজ পর্যন্ত কোথাও বেড়াতে যাওয়া হয়। এখন আমি মুক্ত, তাই ভাবছি এলিসকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বেরোব। আমিও আমার এতদিনের লালিত শখ মেটাব। এলিসও অনেক দেশ দেখার সুযোগ পাবে। আর তোমার কি খবর জোসেফ? জোসেফ একবার সোফির দিকে তাকালো। চোখে চোখ পড়তে সোফির হৃৎপিণ্ডটা যেন ভিজে উঠল আনন্দ। জোসেফের দু চোখে এক গভীর প্রেমের আবেগ। ওর চোখে চোখ রেখে জোসেফ বলল, সোফি আমায় যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। 1 ঘন্টারও বেশি সময় ধরে ওরা শুধু আগুনের দিকে তাকিয়ে। ক্যাসেলটা জঙ্গল থেকে অনেকটা তফাতে হওয়ায় আগুন জঙ্গলটাকে গ্রাস করতে পারেনি। তার উপর জোর বাতাস না থাকায় আগুন আরো লকলকে হয়ে উঠে আরো এগিয়ে আসতে পারেনি জঙ্গলটাকে গ্রাস করার জন্য। এটাই যা রক্ষে, নইলে ওরা কেউই বেঁচে ফিরতে পারত না। সর্বপ্রথম গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন গ্যারেথ কাকা। এগিয়ে গেলেন যেখানে ওর চাকর বাকররা গোল হয়ে বসে রয়েছে ঘাসের ওপর। ওরাও অসীম বিস্ময়ে দেখছিল পুড়ে খাক হয়ে যাওয়া বাড়িটাকে। মাঝে মাঝে নিজেদের মধ্যে কি সব ফিস ফিস করে আলোচনাও করছিল, বোধহয় ক্যাসেলটাকে নিয়েই। ওরা সবাই ধন্যবাদ জানাচ্ছে ওদের প্রধান খানসামাকে। তারই সহায়তায় বাকি পরিচারক পরিচারিকারা এসে পড়তে পেরেছে বাইরে। গ্যারেথ কাকার কাছ থেকেই সোফি পুরো ব্যাপারটা জানতে পারে। যেখানে প্রথম আগুনটা লাগে সেখান থেকে কাকার ঘরটা খুব বেশি দূরে ছিল না। আগুনের আঁচ টের পেয়েই ঘুম ভেঙে যায় গ্যারেথ কাকার। তারপর যখন জোসেফের চিঠিটা হাতে পেলেন, আর দেরি না করে এলিসকে আর প্রধান খানসামাকে সঙ্গে নিয়ে ভাতিজার খোঁজে বেরিয়ে পড়লেন। ওই প্রধান খানসামাটির জন্যই জোসেফ আর অন্যান্যরা বরাত জোরে বেঁচে গিয়েছে। বাড়িটা পুরোপুরি আগুনের গ্রাসে চলে যাবার আগে আস্তাবল থেকে ঘোড়াগুলোকেও বের করে আনা হয়েছিল। কিন্তু সমস্যা হলো ক্যারিজ মাত্র একটাই আছে, আর একটা ক্যারিজে এতগুলো লোককে কি করে নিয়ে যাওয়া যাবে? শহরও এখান থেকে বেশ দূরে, হেঁটে যাওয়াও অসম্ভব। শেষমেশ ঠিক হলো জোসেফ আর সোফি দুজনেরই যেহেতু খুব তাড়াতাড়ি মেডিকেল হেল্প দরকার, তাই ক্যারিজে প্রথমে ওরা 2 জন যাত্রা করবে। ওদের সঙ্গে থাকবে 4 জন হাউস স্টাফ। শহরে ওদের সবাইকে ড্রপ করে দিয়ে ক্যারিজটা আবার ফিরে আসবে নর্থ উডে। সেই ক্যারিজে করে তারপর এখান থেকে রওনা দেবে গ্যারেথ চাচা আর এলিস। ক্যারিজে 6 জনের বসার জায়গা ছিল না, তবু জোসেফ আর সোফিকে নিয়ে 4 জন হাউস স্টাফ যখন ক্যারিজে উঠে বসলো তখন বেশ ভিড় হয়ে গেল গাড়িটায়। সোফির অবশ্য ব্যাপারটা খারাপ লাগছিল না। এই সুযোগে জোসেফের গা ঘেঁষে বসে দারুণ উপভোগ করছিল সে। জোসেফ ওকে এক হাতে জড়িয়ে ধরেছিল। শহরে পৌঁছেই জোসেফ একটা বেশ দামি সরাইখানায় একটা রুম বুক করলো নিজের আর সোফির জন্য। তারপর সেখান থেকেই ডাক্তারকে কল দিল। সাথে সাথে রেস্কিউ পার্টি পাঠানো হলো একটা বড় গাড়ি সমেত বাকি হাউস স্টাফদের নিয়ে আসার জন্য। সোফির হাতের কাটা জায়গাটায় বড় বড় স্টিচ করতে হয়েছিল। সরাইখানায় স্নান খাওয়া দাওয়া করে অনেকটাই সুস্থ হয়ে উঠল ওরা। ইতিমধ্যে একটা বড় গাড়ি চলে গিয়েছে নর্থ উডে
বাদ বাকি সবাইকে নিয়ে আসতে। রাত নামার আগেই ওদের সবাইকে শহরে নিয়ে আসতে হবে, নইলে ওখানে এখন শুধুই জঙ্গল। আশ্রয়হীন অবস্থায় বরফ ঠান্ডা বাতাসে সবাই জমে বরফ হয়ে যাবে। বাড়ি। দিনটা আজ সত্যিই উজ্জ্বল। গত সন্ধ্যের বৃষ্টিতে গাছপালাগুলোকে যেন আরো সতেজ দেখাচ্ছে। গতকাল স্নান করার পর এখন গাছগুলো সূর্যের আলোয় নিজেদের যেন শুকিয়ে নিচ্ছে। সোফি নিজের বিয়ের দিনটার কথা মনে পড়ল। ওদের বিয়ের দিনটা এরকমই ছিল অনেকটা। সেদিনের সেই ভীতু মেয়েটা জোসেফের সঙ্গে যেদিন কাঁপা কাঁপা হাতে আংটি বদল করেছিল, অস্ফুট স্বরে বলেছিল, আমি কবুল করলাম। তার মধ্যে দিয়েও যেন তার অন্তরের সুপ্ত সাহসিকতাটাই প্রকাশ পেয়েছিল। তারপর প্রায় অপরিচিত মানুষটার সঙ্গে চড়ে বসেছিল ক্যারিজে, চলেছিল অজানা এক ভবিষ্যতের দিকে। ধীরে ধীরে তারপর অজানাকে আপন করে নিয়েছে সে। ঘটনাচক্রে বিয়েটা হয়েছিল ঠিকই, কিন্তু ভাগ্য তাকে ঠকায়নি। সবচেয়ে সেরা ভালোবাসা সে পেয়েছে। জোসেফ তাকে আশ্বস্ত করেছে বটে যে গ্রিমলক তার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু ওর দেহের ওই সাদা ক্ষতগুলো খুবই চিন্তায় ফেলে দিয়েছে সোফিকে। তবে সোফি লক্ষ্য করেছে যত দিন গড়াচ্ছে জোসেফ ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। সেই নর্থউডের বিভীষিকার ছায়াও ওর মুখে কোথাও নেই আজ। মুখের পাণ্ডুর ভাবটা কেটে গিয়ে ধীরে ধীরে ওর মুখে রক্ত ফিরে আসছে। সোফির ইচ্ছে তার ফিলিপ কাকাকে দিয়ে জোসেফকে একবার পরীক্ষা করায়, কিন্তু জোসেফ রাজি হয়নি। কিন্তু ওর বাহু আর বুকের কাছে গ্রিমলকের ওইসব নখের ক্ষত ক্রমশ ওকে আরো দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। নিজের বাড়িতে এসে পৌঁছল সোফি, সঙ্গে জোসেফ। সোফির দিকে একবার তাকিয়ে সবুজ রঙের বিশাল দরজাটার গায়ে টোকা দিয়ে জোসেফ কৌতুক ভরে বলল, মিস্টার হেমলক, মিস্টার হেমলক, দেখুন মিসেস আর্জেন্টন এসেছেন। দরজার ও প্রান্তে ভারী চটির শব্দ। তার একটু পরেই দরজাটা খুলে গেল। দরজার ও প্রান্তে দাঁড়িয়ে মিস্টার হেমলক, সোফির বাবা। সম্ভবত তিনি ঘুমোচ্ছিলেন। এত ভোরে মেয়ে জামাইকে দেখবেন তা কল্পনাও করতে পারেননি তিনি। তবে তার চোখ মুখ বলে দিচ্ছে এই কদিন সোফিকে তিনি কতখানি মিস করেছেন। এখন মেয়েকে দেখে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে তার মুখে। সোফি ও বাবা বলে মিস্টার হেমলকের বুকে ঝাঁপিয়ে পড়লেন। মিস্টার হেমলকও জড়িয়ে ধরলেন মেয়েকে। চোখের জলে ভেসে যাচ্ছে তার মুখ। জোসেফ ডেকে উঠল, স্যার। এতক্ষণে যেন কণ্ঠস্বর খুঁজে পেলেন মিস্টার হেমলক। জোসেফ এবং সোফি দুজনকেই সাদরে ভেতরে ডেকে বললেন, এসো এসো, ভেতরে এসো। উপসংহার। গ্যারেথ আর্জেন্টন তার রাইটিং ডেস্কে বসে আছেন। সামনে টেবিলের ওপর একখানি সাদা কাগজ খুলে রেখে একটা কলম গড়াগড়ি খাচ্ছে সেই সাদা কাগজটার ওপর। আসলে ব্যাপারটা এতই সাংঘাতিক যে লিখতে গিয়েও লিখতে পাচ্ছেন না তিনি। কিভাবে শুরু করবেন তাই বুঝতে পাচ্ছেন না। আবার এটা না লিখলেও নয়, যত দেরি হবে ততই বিপদ বাড়বে। মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করলেন গ্যারেথ আর্জেন্টন। তারপর তাকিয়ে সামনে রাখা কলমটা তুলে খচখচ করে লিখতে শুরু করলেন কাগজের পাতায়। তার চেয়ারের কাছেই এলিস মেঝেতে হাত পা ছড়িয়ে বসে কাঠ কয়লা দিয়ে একটা কাগজে অনবরত কিছু যেন এঁকে চলেছে। শূন্য দৃষ্টি তার। আশেপাশে তার ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কাগজ, আর সেই কাগজগুলোর কোনোটাই সাদা নয়। প্রত্যেকটা কাগজেই আঁকা আছে সেই চেহারা, সেই ভয়ঙ্কর ছায়া শরীর যা সে নর্থউডে থাকতে দিবারাত্রি আঁকত। সেই কালো লোমস দেহ, চোয়ালটা বিভৎসভাবে হাঁ করা, দেখা যাচ্ছে ভেতরের শানিত দাঁতের সারি, চোখ দুটো টর্চের মতো উজ্জ্বল আলোর
আছে হিংস্র চোখে। মেয়ের আঁকাগুলোর দিকে একবার তাকিয়ে থেকে ফের চিঠির পাতায় মনোনিবেশ করলেন গ্যারেথ আর্জেন্টন। চিঠিতে তিনি তখন লিখছেন, জোসেফ, ও ধ্বংস হয়নি, ফিরে এসেছে। শ্রোতা বন্ধুরা, আজকেই শেষ করে দিলাম হাউস অফ শ্যাডোজ বা ছায়াবাড়ি নভেলটি সম্পূর্ণ করলাম আজকেই। এরপরে এর আরেকটি সিকুয়েল আছে, হাউস অফ সিক্রেটস। সেটি এই কয়েকদিনের ভেতরেই আমি শুরু করব। তবে এই ধারাবাহিক সিকুয়েল, এই ধারাবাহিক নভেল বা ডকুমেন্টারি প্রত্যেক পর্বের লিঙ্ক আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। যখন আমি হাউস অফ সিক্রেটস গল্পটি শুরু করব, যেটি এই নভেল, যেটি সদ্য আজ সমাপ্ত করলাম, হাউস অফ শ্যাডোজ, তারই সিকুয়েল হাউস অফ সিক্রেটস যখন শুরু করব, তখন তার ডেসক্রিপশন বক্সে আমি হাউস অফ শ্যাডোজ নভেলের প্রথম পার্টটির লিঙ্ক দেব, যাতে যারা শোনেননি প্রিকুয়েলটা হাউস অফ শ্যাডোজ, যারা শোনেননি তারা যাতে নভেলটি শুনতে পান। এবং প্রিকুয়েল না শুনলে সিকুয়েলটি আপনারা বুঝতে পারবেন না। তাই দয়া করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক দয়া করে সবসময় ফলো করবেন। তবে আজ শেষ করলাম। গল্পটি ভালো লাগলে দয়া করে আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।